মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা নবতী পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম হস্তিনাপুরের অস্ত্রগুরু দ্রোণাচার্য অর্জুনের মতো শিষ্য পেয়ে আনন্দিত হলেও নিজের পুত্র অশ্বত্থামাকে একটু বেশি কিছু শিখিয়ে দিতে চাইছিলেন। কিন্তু অর্জুন নিজের অধ্যবসায়ের বলে দ্রোণাচার্যের থেকে সবকিছু শিখে নিতে লাগলেন। বাকি থাকলো শব্দভেদী বাণ ক্ষেপণের বিদ্যা। দ্রোণাচার্য এই একটা বিদ্যা শুধুমাত্র নিজের পুত্রের জন্য রেখে দিতে চেয়েছিলেন। তিনি এমনকি অর্জুনের ঘরের রাঁধুনিকে নির্দেশ দিয়েছিলেন যাতে অর্জুনকে কখনো অন্ধকারে খাবার খেতে না হয়, তার ঘরে যেন সবসময় বাতি জ্বলে। কিন্তু প্রকৃতির লীলায় দ্রোণাচার্যের সব পরিকল্পনা ওলটপালট হয়ে গেল। সেদিন দিনের বেলায় বেশ গরম পড়েছিল, সন্ধ্যার পর থেকে বেশ জোর হাওয়া উঠল। গুরু দ্রোণাচার্যের কথা মাথায় রেখে রাঁধুনে বামুন বেশ করে মোটা পলতে দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিল অর্জুনের ঘরে। বাকি বালকদের মতো অর্জুনকেও খাবার দিয়ে গেল পাচক, কিন্তু হাওয়ার দাপটে অর্জুনের প্রদীপ নিভে গেল। সেদিন রাত্রে দ্রোণাচার্যের বেশ ভালো ঘুম এসে গেছে। সারাদিন বালকদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া, নিজের ব্রাহ্মণোচিত সন্ধ্যা আহ্নিক, অগ্নিষ্ট্রম ইত্যাদির ফলে পরিশ্রমও তার কম যায় না। অতএব নিদ্রাদেবী যেন মহৎ সেবার মাধুর্যে প্রৌঢ় প্রায় মানুষটিকে আপন আলিঙ্গনে বদ্ধ করেছেন। কিন্তু ঘুম যত গভীরই হোক, একজন যোদ্ধা পুরুষের ঘুমানোর নিয়ম কিন্তু কুকুরের মতো। সংস্কৃতে একে বলে স্বনিদ্র। চেষ্টা করতে হবে কাকের মতো, ঘুমোতে হবে কুকুরের মতো। কাজেই ঘুম যত গভীরই হোক, মাঝে মাঝেই দ্রোণাচার্যের ঘুম ভাঙে। ঘুম ভাঙার কারণও আছে। হস্তিনাপুরের প্রত্যন্ত প্রদেশে তমাল, বকুল আর নানা বৃক্ষের ছায়ায় দ্রোণাচার্যের কুটির নির্মিত হয়েছে। এখান থেকে বনাঞ্চল বেশি দূরে নয় বলে রাতের আঁধারে নানা পশু পক্ষীর বিচিত্র আওয়াজ কানে ভেসে আসে। বিশেষত জামঘোষ শৃগালগুলি জাম ঘোষণার সময় এমনই সঙ্গত এবং কর্কশ স্বরে ডাকতে থাকে যে নিদ্রায় অচেতন মানুষেরও ঘুম ভাঙবে। সেখানে দ্রোণাচার্যের মতো সদা জাগ্রত যুদ্ধবীর তো আপন যুদ্ধ স্বার্থে নিজের ঘুম ভাঙাটাকে অভ্যাসে পরিণত করেছেন। সেদিন প্রথম দু একবার দ্রোণাচার্যের ঘুম ভাঙেনি বটে, কিন্তু তারপরেই বিভিন্ন পশু পক্ষী এবং বিশেষত শৃগালের ডাকের মধ্যে অন্য একটা বৈশিষ্ট্য লক্ষ্য করলেন তিনি। অন্যদিন কি হয়, এক শৃগালের স্বর শুনে অন্য শৃগালগুলিও ডাকতেই থাকে এবং সেই সমবেত এবং প্রলম্বিত চিৎকার ধ্বনির একটানা সুরে আবারও ঘুম এসে যায় দ্রোণাচার্যের। কিন্তু আজকে তা হচ্ছে না। পশুর চিৎকারে ঘুম ভাঙছে বটে, কিন্তু তারপরেই হাওয়ার মধ্যে অতি দ্রুত এক শনশন আওয়াজ শোনা যাচ্ছে এবং তার পরক্ষণেই পশু পক্ষীর সশব্দ পলায়ন এবং প্রপতন শব্দ শোনা যাচ্ছে। তাদের আওয়াজটা কর্কশের বদলে খানিকটা আর্ত হয়ে উঠছে যেন, এবং তাও দূর থেকে শোনা যাচ্ছে। দ্রোণাচার্য প্রথমে ভাবলেন সাধারণ চোর অথবা জনপদের শেষ সীমায় থাকা আটবিক অথবা নিষাদগণের উপদ্রব বা আনাগোনায় এমন পার্থক্য হতে পারে। কিন্তু ওই একই ঘটনা বারবার ঘটতে লাগলো, এবং তাও বেশ অল্প সময়ের ব্যবধানে। দ্রোণাচার্য আরো আশ্চর্য হলেন মুহুর্মুহু শনশন আওয়াজ শুনে। এ আওয়াজ তাঁর খুব চেনা। নিষাদ কিংবা আটবিক হলে এমন মুহুর্মুহু তীরের আওয়াজ শোনা যেত না। নানা ভাবনা চিন্তা করে দ্রোণাচার্য কুটিরের কোণস্থিত প্রদীপখানি উস্কে দিয়ে অর্গল মুক্ত করলেন। ঘুম তাঁর অনেকক্ষণ আগেই ভেঙে গেছে, কিন্তু বাইরে এসে তিনি যা দেখলেন তাতে তাঁর চক্ষু বিস্ফারিত হয়ে গেল। দেখলেন অর্জুন রাতের গভীর নিশ্ছিদ্র অন্ধকারের মতোই গভীর নিশ্ছিদ্র মনোযোগে তিনি বানাভ্যাস কর্ম করে যাচ্ছেন। এমন গভীর কষ্টকর চেষ্টা দেখেও এইরকম শিষ্যের প্রতি গুরুর পক্ষপাত আসবে নাকি? রাতের অন্ধকারে যখন সকলে নিদ্রায় অচেতন, তখন এই কৈশোরবন্দী যুবক শুধু অকারণের আনন্দে অস্ত্র শিক্ষাকে এক শিল্পে পরিণত করেছেন। দ্রোণ প্রথমে একটু আশাহত হলেও পর মুহূর্তেই শিষ্য গৌরবে আনন্দে আত্মহারা হয়ে জড়িয়ে ধরলেন শিষ্যকে। তিনি যেমনটি চেয়েছিলেন তা হয়নি বটে, কিন্তু যা হয়েছে তা যেহেতু অর্জুনের হয়েছে, অতএব তিনি পরম আনন্দে অর্জুনকে জড়িয়ে ধরে বললেন, আজ থেকে আমি এমন চেষ্টা করব যাতে তোমার মতো দ্বিতীয় ধনুর্ধর এই পৃথিবীতে তৈরি না হয়। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন। ট্রান্সফর্মিং লাইফ নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন।
আজকে যে রাতের অন্ধকারে অর্জুনকে দেখতে পাবেন দ্রোণ, এ আন্দাজ তার আগেই ছিল। অস্ত্র শিক্ষার ব্যাপারে এই শিষ্যটির নবনবোন্মেষশালিনী প্রজ্ঞার কথা তিনি মনে প্রাণে অনুভব করেন, আর অনুভব করেন বলে অর্জুনের অনুপস্থিতিতে তাঁর আবাসস্থলে গিয়ে দ্রোণাচার্য রান্নার পাচকটিকে সাবধান করে দিয়ে এসেছিলেন যাতে সে অন্ধকারে অর্জুনকে খাবার না দেয়। কিন্তু প্রকৃতি এবং দৈবের নীতি নিয়ম মানুষের ইচ্ছে মতো চলে না। পাচক বামুন না চাইলেও অর্জুনকে খাবার দেওয়ার পর প্রদীপ নিভে গিয়েছিল। খাবার মাঝপথে প্রদীপ নিভে যাবার পর সে প্রদীপ জ্বালানো আর সম্ভব হয়। খাবার যতটুকু বাকি ছিল অন্যেরা তা ঠিকঠাক মতো খেয়েই উঠে গেল। প্রদীপ নিভে যাবার বিরক্তি ছাড়া আর কারো মনে ভাবনা কিছু হলো না। কিন্তু এখানেই অর্জুনের সঙ্গে অন্যের তফাৎ। তিনি বিরক্ত তো হলেনই না, উপরন্তু অন্ধকারে খেতে খেতে তার মনে হলো, আরে বেশ তো খাচ্ছি, অন্নযুক্ত হাতটি মুখ ছাড়া অন্য কোথাও যাচ্ছে না। অর্জুন বুঝলেন অভ্যাসে সব হয়। অভ্যাসে যদি খাবার অসুবিধে না হয় তবে অভ্যাস করলে অন্ধকারে অস্ত্র চালনা সম্ভব। লক্ষ্যবস্তুর শব্দ শুনে তাকে না দেখেও অস্ত্রের দ্বারা লক্ষ্যভেদ সম্ভব যদি অভ্যাস ঠিক মতো হয়। অর্জুন আর দেরি করেননি। সেই রাত্রেই সবাই যখন ঘুমিয়ে পড়ল তখন তিনি ধনুক-বাণ হাতে বেরিয়ে পড়লেন অন্ধকারে শব্দ শুনে লক্ষ্যে আঘাত করার জন্য। রাত্রির অন্ধকারে হিংস্র সাপদ এবং রাত্রিচর পশু পক্ষীর শব্দ ছাড়া আর কি বা শোনা যায়? অতএব শব্দভেদের প্রথম লক্ষ্য হলো এরাই। অভ্যাস আরম্ভ হলো। কখনো তার লক্ষ্য বিদ্ধ হলো, কখনো বা নয়। প্রথম রাত্রির অভ্যাসে কতই বা তার কাছে আশা করা যেতে পারে, কিন্তু প্রত্যক্ষ বস্তু ভেদন করার শক্তিতে তিনি যেহেতু অতুলনীয়, অতএব অন্ধকারেও সে বিদ্যা কিছুটা কাজে লাগলো। কিছু লক্ষ্য বিদ্ধ হলো, কিছু বা হলো না, কিন্তু অভ্যাস চলতে লাগলো বীর জয়ধর একাগ্রতায়। পান চলতে লাগলো শনশন করে। আর ঠিক এই অবস্থাতে দ্রোণ তাঁর শয়নগৃহের শয্যা ছেড়ে বেরিয়ে এসেছেন। এসে দেখেছেন তিনি যা চেয়েছিলেন সেটা হয়নি বটে, যা হয়েছে সেটা তিনি আগেই বুঝেছিলেন যে একমাত্র অর্জুনের দ্বারাই এমনটা সম্ভব, অন্য কারোর পক্ষে এটা সম্ভব নয়। যে দ্রোণাচার্য আপন পুত্রের স্বার্থে অস্ত্রবিদ্যার গূঢ় একটি কৌশল মাত্র লুকিয়ে রাখবেন বলে ঠিক করেছিলেন, সেই দ্রোণাচার্য যখন দেখলেন যে শিষ্য তার আপন উদ্ভাবনী শক্তিতে নিজেই নিজের গুরু হয়ে গেছে, তখন তিনি শিষ্যকে জড়িয়ে না ধরে পারেননি। এমন শিষ্যের ওপর মনুষ্যধর্মী গুরুর পক্ষপাত হবে না? দ্রোণাচার্য এই পক্ষপাত স্বীকার করেছেন এবং অর্জুনকে বলেছেন, আমি তোমার জন্য এমন চেষ্টা করব যাতে পৃথিবীতে কেউ তোমার সমান ধনুর্ধর না হতে পারে। দ্রোণাচার্য নিজের পুত্রের কথাও একেবারে ভুলে গেছেন। তিনি নিজের সমস্ত ঐকান্তিকতা দিয়ে অর্জুনকে চরম অস্ত্র শিক্ষা দিতে লাগলেন। রথ, অশ্ব, হস্তি ইত্যাদি বাহনের ওপর থেকে যুদ্ধ করতে গেলে ধনুকবাণ ধরার স্টান্স থেকে আরম্ভ করে বাহন শূন্য অবস্থায় মাটিতে দাঁড়িয়ে থেকে কিভাবে আবার আত্মলাভ করা যায়, সেই সূক্ষ্ম গভীর কথাগুলি অর্জুনকে শিখিয়ে দিলেন দ্রোণাচার্য। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার 89 পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।